আসসালামু আলাইকুম। প্রথম আলো পত্রিকার ধারাবাহিক বিশ্লেষণের আজ রোজ বুধবার 11 জুলাই 2024, 16 শ্রাবণ 1431, 24 মহররম 1446। প্রথম আলো পত্রিকার প্রথম পেজে যদি আমরা নজর রাখি, দেখেন বলেছে প্রথম যে আর্টিকেলটা, হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। ঠিক আছে, আমরা একটা স্থির চিত্রও দেখতে পাচ্ছি পত্রিকার প্রথম পেজের একেবারে মাঝে। তারপরে যে বিষয়টা দেখেন, বলছে যে ঢাকায় গ্রেপ্তার 87%রই রাজনৈতিক পরিচয় নেই। ঠিক আছে, এর আর একটু বিবরণ যদি আমরা দেখি, দেখেন যে 243 মামলায় গ্রেপ্তার হয়েছে 2630 জন। তার মধ্যে 22,084 জনের কোনো রাজনৈতিক পরিচয় নাই। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন বলছে যে গত 14 দিনে প্রায় 10,500 গ্রেপ্তার। ঠিক আছে, সোমবার দুপুর থেকে গতকাল দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে 303 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন ওই 87% যে অরাজনৈতিক ব্যক্তিত্বর গ্রেপ্তার, সে বিষয়ে সেই আর্টিকেলেরই একটু অংশ দেখেন। ঢাকার আদালত সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত মঙ্গলবার পর্যন্ত ঢাকায় 270টি মামলায় 2,891 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমবির এক হিসাব বলছে, গত সোমবার পর্যন্ত রাজধানীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে 243টি মামলায় মোট 2,630 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঠিক আছে, এর মধ্যে 2,284 জনেরই কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, অর্থাৎ যা মোট গ্রেপ্তারের 87.84%। আমরা যদি আরেকটু নিচে আসি পত্রিকার, আসলে পত্রিকায় পড়াশোনা বিষয়ে তেমন কোনো নিউজই বর্তমানে ছাপা হচ্ছে না, কারণ এই কোটা আন্দোলন বিষয় নিয়েই বেশি আর্টিকেল লিখছে পত্রিকার সাংবাদিকরা। এখানে আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে এই বিষয়টা বেশ মর্মদায়ক। দেখেন বলতেছে, হেলিকপ্টার দেখতে এসে লুটিয়ে পড়লেন সুমাইয়া। ঠিক আছে, এই সুমাইয়া নামে যে নারী, তার 1.5 মাস বয়সী একটা সন্তান আছে। ঠিক আছে, তারপরে যদি আমরা আরেকটু নিচে আসি, দেখেন অভিভাবকের কর্মসূচিতে পুলিশের বাধা। ঠিক আছে, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে যেয়ে পুলিশরা কি করেছে, সেখানে বাধা প্রদান করছে। আমরা যদি ডান সাইডে দেখি যে লাল, আজ গতকাল যে সরকারিভাবে শোক দিবস পালন করার যে একটা অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেই অধ্যাদেশ ছাত্র সমাজ প্রত্যাখ্যান করে তারা লাল ব্যাজ ধারণ করার কর্মসূচি পালন করে। আচ্ছা, আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন বলেছে ট্রাম্পকে হারানোর মোক্ষম সুযোগ কমলার হাতে। ঠিক আছে, এখানে কিছু আর্টিকেল, কিছু নির্দেশনা দেখেছে। ঠিক আছে, আর একটা বিষয় এখানে নোট করে রাখতে পারেন যে আমরা জানি যে ট্রাম্প, ঠিক আছে, আহত হয়েছিল, সেটা হচ্ছে আপনার 13 জুলাই পেনসিলভেনিয়ার একটি জনসমাবেশে তিনি আততায়ীর গুলিতে আহত হন। আরেকটা বিষয় এখানে নোট রাখতে পারেন, সেটা হচ্ছে বিগ মো। ঠিক আছে, এই বিগ মো মানে হচ্ছে বিগ মোমেন্ট। ঠিক আছে, এটা প্রয়াত প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বলেছিলেন। ঠিক আছে, রাজনীতিতে বিগ মো। ঠিক আছে, এই বিগ মো, বিগ মো হচ্ছে মোক্ষম মুহূর্ত বলতে পারেন, এটা বিগ মো। এই মোতে হচ্ছে মোমেন্ট, মোমেন্টাম।
মোমেন্টাম, ঠিক আছে, মোক্ষম মুহূর্ত, ঠিক আছে। বিগ মোমেন্টাম মানে হচ্ছে মোক্ষম মুহূর্ত। এটা কে বলেছে? জর্জ ডাব্লিউ বুশ। হ্যাঁ, আমরা যদি আরেকটু নিচে আসি পত্রিকার, দেখেন এই যে নির্বাচন পরবর্তী সহিংসতা ও বিক্ষোভে জ্বলেছে ভেনিজুয়েলা, ঠিক আছে। এই ভেনিজুয়েলার বর্তমান সাবেক যিনি রাষ্ট্রপতি ছিলেন নিকোলাস নিকো নিকোলাস মাদুরো, ঠিক আছে। এই মাদুরোই আবার পুনরায় নির্বাচিত হয়েছেন, কিন্তু এই যে ফলাফল সেটা দেশের জনগণ আমেরিকা সহ বিভিন্ন দেশ একে প্রত্যাখ্যান করেছে, ঠিক আছে। এই ভেনেজুয়েলা হচ্ছে আপনার দক্ষিণ আমেরিকার একটা দেশ, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ, দক্ষিণ আমেরিকার দেশ। এর রাজধানী হচ্ছে কারাকাস। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস, ঠিক আছে। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন এই যে মুসলমানদের উপরে হামলা ও বৈষম্য বেড়েছে 70%, ঠিক আছে। এটা আপনার সোচ্চার থাকার জন্য কাউন্সিলর অফ আমেরিকার ইসলামিক রিলেশন, ঠিক আছে, এই CAIR, ঠিক আছে, এর জরিপে বলছে যে মুসলমানদের উপরে হামলা ও বৈষম্যের হার কত বেড়েছে? 70% বেড়েছে, ঠিক আছে। তারপর দেখেন আর একটা বিষয় হাইতির নিয়ে বলতেছে, দুর্বৃত্তদের গুলিতে অল্পের জন্য প্রাণ রক্ষা পেল হাইতির প্রধানমন্ত্রী, ঠিক আছে। হাইতির প্রধানমন্ত্রীর নাম হচ্ছে গ্যারি গ্যারি কোনেল, ঠিক আছে। এই হাইতি হচ্ছে একটা ল্যাতিন আমেরিকার দেশ, ঠিক আছে, লাতিন আমেরিকা, ঠিক আছে। এই লাতিন আমেরিকা বলা হয় কাদেরকে বলেন তো? দক্ষিণ ও উত্তর আমেরিকার যেসব দেশের ভাষা পূর্ব ভাষা ছিল লাতিন ভাষা, ঠিক আছে। এরকম লাতিন আমেরিকায় লাতিন দেশ, উত্তর ও দক্ষিণ আমেরিকায় লাতিন দেশ আছে আপনার 20টি, ঠিক আছে। এই হাইতির রাজধানী হচ্ছে পোর্তো প্রাস। হ্যাঁ, হাইতির রাজধানী হচ্ছে পোর্তো প্রাস, পোর্তো প্রাস, ঠিক আছে। আমরা যদি আর একটু নিচে আসি, তাহলে দেখেন এখানে বেশ একটা ইম্পর্টেন্ট কলাম আছে, দেখেন বাংলাদেশের ঋণ মান কমালো S&P। হ্যাঁ, এই S&P হচ্ছে আপনার একটা রেটিং জাজমেন্ট প্রতিষ্ঠান, ঠিক আছে, আমেরিকা ভিত্তিক। স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্টস রেট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্টস রেটিং, এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে S&P। এটা আমেরিকা ভিত্তিক একটা জরিপ সংস্থা, ঠিক আছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল আপনার 1860 সালে, ঠিক আছে। S&P এটা হচ্ছে 1860 সালে প্রতিষ্ঠিত। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে, ঠিক আছে, হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। এই যে মুদ্রা ঋণ মান নিয়ন্ত্রণ করে আরো দুইটি গুরুত্বপূর্ণ সংস্থান হচ্ছে মুডস, ঠিক আছে, MWDYS, মুডস রেট, আর একটা হচ্ছে ফিটস, ঠিক আছে, ফিটস রেটিং। এগুলো সবই হচ্ছে মান নিয়ন্ত্রণকারী এবং আমেরিকান প্রতিষ্ঠান, ঠিক আছে। এরা বিভিন্ন দেশের মানটা নির্ণয় করে থাকেন। তাই এদের যে পরিমাণ দেখেন, বলতেছে বাংলাদেশের ঋণ পরিমাপ কমায় দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঋণমান চাহিদাকারী কোম্পানি S&P গ্লোবাল, ঠিক আছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ঋণমান, ঠিক আছে, বর্তমানে ছিল BB+, ঠিক আছে, BB+, সেটা থেকে এখন বর্তমানে দিছে আপনার B+, একটা রেট কমায় দিয়েছে, ঠিক আছে। এখন দেখেন এই রেট কমাইলে কি হয়, বলতেছে S&P গ্লোবাল
বিশ্বের 3টি গুরুত্বপূর্ণ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানের একটি। অন্য দুটি প্রতিষ্ঠান হলো মুডিস ও ফিচ রেটিং আগেই বাংলাদেশের ঋণমান কমিয়ে দিয়েছিল। সংবাদে বলা হয়েছে, চলতি বছরের জুন মাসের শেষে বাংলাদেশের রিজার্ভ ছিল 21.78 বিলিয়ন ডলার। ঠিক আছে, এর পরিমাণ অর্থ দিয়ে দেশের 3 মাসের আনুমানিক ব্যয় মেটানো যেতে পারে। কিন্তু চলতি জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা দেখা গেছে, তার হ্রাস সরকারের বাজেটের উপরে বা এই ঋণমানের উপরে পড়বে। তারপর আরো একটা বিষয় দেখেন, যে বলছে যে পলিসি রিসার্চ, হ্যাঁ, এই বিষয়ে যিনি মন্তব্য করেছেন তিনি হচ্ছে আহসান এইচ মনসুর রহমান। তিনি হচ্ছে নির্বাহী পরিচালক পিআরআই, হ্যাঁ, পলিসি রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট। আহসান এইচ মঞ্জুর স্যার বলেন, দেখেন, বলতেছে এদেশের ঋণমান অবমাননা হলে সাধারণত ঋণের সুদের হার বাড়বে। ঠিক আছে, তাহলে ঋণমান যদি কমে যায় তাহলে যে ঋণ নেওয়া হয় সে ঋণের সুদের হার বাড়বে, ঋণপত্র নিশ্চিত করার খরচ বৃদ্ধি পাবে। ঠিক আছে, ঋণ করার জন্য যে নগদ অর্থ জমা রাখতে হয় তার হার কি করতে হবে, বাড়াতে হবে। ঠিক আছে, আমরা যদি আরেকটু নিচেই আসি, দেখেন, তো আজকের পত্রিকায় তেমন কিছুই না, এই পর্যন্তই। আমরা যদি একটু অলিম্পিকের স্বর্ণজয়ের তালিকা দেখি, দেখেন, গত 2 দিনে জাপান শীর্ষে উঠেছে, তাদের মোট পদক 13টি, যার ভিতরে স্বর্ণ 7টি। দ্বিতীয় আছে চীন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।